ছাত্র জনতার আন্দোলন ছিল লক্ষ্য পূরণের জীবনপণের আন্দোলন বললেন প্রধান উপদেষ্টা। দেশ গড়তে চাইলেন সহায়তা ব্যবসায়ীদের কাছে। স্বল্প সময় নির্বাচনের দিকে যাবে অন্তর্বর্তী সরকার। আশা মির্জা ফখরুলের শিল্পক্ষেত্রে অস্থিরতা প্রতিরোধে মালিক শ্রমিকদের প্রতি আহ্বান। সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা থামছেই না, আজও বন্ধ 2 শতাধিক পোশাক কারখানা। নিরাপত্তা নিয়ে শঙ্কায় মালিকরা। এবং সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার 7 দিনের রিমান্ড মঞ্জুর। চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক। এশিয়ান নিউজে দর্শক সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, ছাত্র জনতার আন্দোলন সাধারণ রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা ছিল লক্ষ্য পূরণের জীবনপণের আন্দোলন। বিকেলে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের উদ্যোগে ন্যাশনাল বিজনেস ডায়ালগ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে দেশ গড়তে সহায়তা চান ডক্টর ইউনুস। তিনি বলেন, কলকারখানা সহ সব ক্ষেত্রে শ্রমিক মালিক সুন্দর সম্পর্ক গড়ে তোলার উপরে গুরুত্ব আরোপ করতে হবে। 17 কোটি মানুষ, অদ্ভুত এক দেশ, সবাইকে চেনে। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তী সরকারের গত 1 মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। এছাড়া আগামীতে অগ্রাধিকার ভিত্তিতে করণীয় নিয়েও আলোচনা করেন উপদেষ্টারা। বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে বাংলাদেশের যাত্রা শুরু করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের 6 জন বিশিষ্ট নাগরিককে কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকার। এই কমিশনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কে বা কারা, এটি নিয়ে জনমনে রয়েছে নানান জল্পনা কল্পনা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। দেশকে ঢেলে সাজানোর অংশ হিসেবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে নির্বাচন ব্যবস্থা সংস্কার, পুলিশ প্রশাসন সংস্কার, বিচার বিভাগ সংস্কার, দুর্নীতি দমন সংস্কার, জনপ্রশাসন সংস্কার এবং সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বদিউল আলম মজুমদার। তিনি একজন অর্থনীতিবিদ, উন্নয়ন কর্মী, রাজনৈতিক বিশ্লেষক, স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। এছাড়া তিনি সুশাসনের জন্য নাগরিক এর প্রতিষ্ঠাতা সম্পাদক। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সফররাজ হোসেন। পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। সফররাজ হোসেন 2003 থেকে 2007 সাল পর্যন্ত 4 দলীয় জোট সরকারের জনপ্রশাসন ও স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ইফতেখারুজ্জামান। তিনি বর্তমানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইফতেখারুজ্জামান 2008, 2012 এবং 2015 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালনা পর্ষদে নির্বাচিত হন। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মুঈদ চৌধুরী। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিনি 2001 সালে সাবেক প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন শাহদিন মালিক। তিনি একজন বাংলাদেশি আইনজীবী, বিশিষ্ট আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ এবং আইন কর্মী। এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আগামী 1 অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভোগা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য বুধবার দিবাগত রাত 1:45টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রায় 1.5 মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত 21 আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন। দেশের সংস্কার করে দ্রুত অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী ছাত্র জনতার অভ্যুত্থানে নস্যাৎ করার পরিকল্পনা শিল্প খাতের অস্থিরতা সৃষ্টি করেছে। বিস্তারিত মন্ডলের নামের রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে 2 দিনের কর্মসূচির বিষয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যারা গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন অথবা পঙ্গু হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের আত্মীয় স্বজন বা তাদেরকে নিয়ে এসে আপনার একটা সমাবেশ করা হবে। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় ও সুযোগ দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করব যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা সেটা উপলব্ধি করবেন, তাদেরকে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তারা তাদের দায়িত্ব অত্যন্ত সুচারুভাবে পালন করবার চেষ্টা করবেন এবং জনগণ যেন উপকৃত হয় সেই প্রত্যাশাই আমাদের থাকবে। মির্জা ফখরুল আরো বলেন, পরিকল্পিতভাবে ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করার চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিবাদীর দোসররা। অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্র জনতার যে অভ্যুত্থান এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্যে আপনার একটা চক্র কাজ করছে এবং কারা কাজ করছে সেটা আপনারা জানেন। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এ সময় শিল্প খাতে অস্থিরতা প্রতিরোধে দেশবাসীকে আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদেরকে ধৈর্যশীল হওয়া এবং একেবারেই এই ধরনের কর্মকাণ্ড যেন কেউ করতে না পারে তার জন্য প্রতিরোধ সৃষ্টি করা। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে এখনো স্বাভাবিক হচ্ছে না শিল্পাঞ্চল আশুলিয়ার পরিবেশ। আজ বন্ধ রয়েছে 2 শতাধিক পোশাক কারখানার উৎপাদন। নতুন করে বন্ধ হওয়া কারখানাগুলোর সামনে সকালে শ্রমিকরা জড়ো হলেও পরে তারা ফিরে যায়। এ ব্যাপারে বন্ধ কারখানার কর্তৃপক্ষ জানায়, তাদের শ্রমিকদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় চালু করা যাচ্ছে না কারখানা। তবে শ্রমিক পুলিশ ও বিজিএমই এর আলোচনা চালিয়ে যাচ্ছেন। শিল্পাঞ্চল পুলিশ 1 এর পুলিশ সুপার সরওয়ার আলম জানান, চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে এখন পর্যন্ত 86টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া 123 কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। বাকি কারখানাগুলোতে সকাল থেকে প্রবেশ করেছে শ্রমিকরা। 2015 সালে খিলগাঁও থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে গ্রেফতার ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়ার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে তাকে আদালতে হাজির করে পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার দিবাগত রাত 11:15টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাবের একটি দল। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। একই দিনে ভাটারা থানায় 2টি ও খিলগাঁও থানায় 2টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলককে। ভারতে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে বাহিনীটির সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাজীর বাজার থেকে ফজলে করিমকে আটক করা হয়। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। ইতোমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
এ পর্যায়ে সারা বাংলার খবর। বগুড়ার শেরপুর উপজেলায় মজুমদার প্রোডাক্ট লিমিটেডের মালিকানাধীন রাইস ব্র্যান্ড অয়েল মিলের ট্যাঙ্ক বিস্ফোরণের 4 জনের মৃত্যু হয়েছে। দুপুর 2:15টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছনকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বগুড়ার সিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক লালন হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতরা হলেন মোহাম্মদ ইমরান, মোহাম্মদ সাইদ, মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ মনির। তারা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় জাতিসংঘের 6 কর্মী সহ কমপক্ষে 18 জন নিহত হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য মতে ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্য গাজায় জাতিসংঘ পরিচালিত আল জাওনি স্কুলে বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে 18 জন নিহত হয়েছে। এদের মধ্যে 6 জন জাতিসংঘের কর্মীও ছিলেন। সংস্থাটি বলছে, গত 11 মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে একক কোনো হামলার ঘটনায় এটি তাদের কর্মীদের সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীনতার অবস্থার মধ্যে রয়েছে। বিগত 16 বছর যাবৎ পরিবহন শ্রমিকের ঘামের টাকা আত্মসাৎকারী চাঁদাবাজদের গ্রেফতার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ জনতা। এ সময় ফেডারেশনের সভাপতি শাহজাহান ওসমান আলী দুদু, মোখলেসুর রহমান সহ সাধারণ শ্রমিকদের অত্যাচারকারীদের কঠোর শাস্তির দাবিও জানান তারা। বিএনপির নাম ব্যবহার করে ভবিষ্যতে যাতে কেউ চাঁদাবাজি করতে না পারে সে বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে দাবিও জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবীণ নেতা আব্দুর রহিম মুন্সি সহ অনেক শ্রমিক নেতারা। বাণিজ্য সংবাদ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল সপ্তাহে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হয়ে এসেছেন ব্যাংকটির এক সময়কার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। পূর্ব অভিজ্ঞতা দিয়ে ব্যাংকটিকে ঢেলে সাজাতে চান তিনি। এশিয়ান টেলিভিশনকে তিনি জানিয়েছেন সেসব পরিকল্পনার কথা। এই চিমিত রিপোর্টে দেখুন বিস্তারিত। ব্যাংকগুলোর মধ্যে ভালো অবস্থানে ছিল অগ্রণী ব্যাংক, কিন্তু খেলাপি ঋণ বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সুশাসনের ঘাটতি ছাড়াও নানা অনিয়মে জর্জরিত হয়ে পড়ে ব্যাংকটি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকটির চেয়ারম্যান হয়ে এসেছেন একসময়কার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। অগ্রণী ব্যাংকের নতুন এই চেয়ারম্যান বলছেন, ব্যাংকটিকে এগিয়ে নিতে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তবে চ্যালেঞ্জ যাই আসুক, ব্যাংকে এগিয়ে নিতে সবার প্রথমে ইচ্ছে থাকা জরুরি। সেই ইচ্ছে থাকলেই নির্ধারিত গন্তব্যে পৌঁছানো সম্ভব। সততা দরকার, অনেস্টি, স্বচ্ছতা দরকার, ট্রান্সপারেন্সি, আর একটা জিনিসের দরকার অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। এই তিনটা জিনিসের উপরে বেস করে প্রতিটা লেভেল, যেটা কর্পোরেট গভর্নেন্সের মেইন বলবো পিরামিড, মেইন কি বলে এটাকে, স্তম্ভ, সেগুলিকে যদি কাজ করা যায় তাহলে কিন্তু সম্ভব আমরা টপ ব্যাংক হতে পারি। তিনি বলেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকে বসতেন। এরা তাদের নিজস্ব ব্যক্তিদের মাধ্যমে নামে বেনামে ঋণ নিতেন। এসব ঋণ না দিতে চাইলে ম্যানেজমেন্টের ওপর বল প্রয়োগও করা হতো। পলিটিক্যাল সাপোর্ট নিয়ে অনেকে বোর্ডে এসে লেফট অ্যান্ড রাইট লোন দেওয়ার একটা চেষ্টা করত। ম্যানেজমেন্টকে জোর জবরদস্তি করতো, এটা দিচ্ছ টাকা, বকাঝকা করত। আমার সময় এটা হয়েছিল, কিন্তু ফেস করতে হবে। যারা স্ট্রং ব্যাকবোন, দে উইল বি সাকসেসফুল, তাদের কোনো অসুবিধা হবে না।
খেলাপি ঋণ আদায় প্রসঙ্গে আবু নাসের বললেন, খেলাপি ঋণ আদায়ের জন্য পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। ঋণ আদায়ের প্রথম শর্ত ব্যাংক ও খেলাপি ঋণকারীর মুখোমুখি বসতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। এটার জন্য প্রচেষ্টা ব্যাংক ম্যানেজমেন্টে যারা আছে তাদের 100% এফোর্টস দিতে হবে, নাহলে কিন্তু সাকসেসফুল হবে না। তারা যদি ওই সার্কুলার ইস্যু করে দিল, চিঠি ইস্যু করে দিল, বসে থাকলে হবে না। এটা তাদের সঙ্গে মিটিং করে বসে সেটেলমেন্টে যেতে হবে। বর্তমানে ব্যাংক ঋণ দেওয়ার প্রসঙ্গে তিনি জানালেন, চলমান সময়ে নতুন কোনো গ্রাহককে ব্যাংক লোন দেওয়া হবে না, তবে চলমান গ্রাহকদের তথ্য যাচাই বাছাই করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তাদের রিকোয়ারমেন্টস দেখে, তাদের অ্যাবিলিটি দেখে, তাদের ইনকাম জেনারেশন দেখে হয়তো কিছু সাপোর্ট আমরা দিতে পারবো। এইচ.এ. মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ছাত্র জনতার আন্দোলন ছিল লক্ষ্য পূরণের জীবনপণের আন্দোলন, বললেন প্রধান উপদেষ্টা। দেশ গড়তে সহায়তা চাইলেন ব্যবসায়ীরা। স্বল্প সময় নির্বাচনের দিকে যাবে অন্তর্বর্তী সরকার, আশা মির্জা ফখরুলের। শিল্পক্ষেত্রে অস্থিরতা প্রতিরোধে মালিক শ্রমিকদের প্রতি আহ্বান। সাভারে আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা থামছেই না, আজও বন্ধ 2 শতাধিক পোশাক কারখানার নিরাপত্তা নিয়ে শঙ্কায় মালিকরা। এবং সাবেক জিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার 7 দিনের রিমান্ড মঞ্জুর, চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।